প্রশ্ন উঠেছে এতে লাভ হচ্ছে কার। এতে মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির ভেতর দিয়ে এনসিপি এখন পদযাত্রা কর্মসূচি অব্যাহত রেখেছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা বেষ্টিত হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে অনেকটা প্রধান উপদেষ্টা যেরকম নিরাপত্তা পেয়ে থাকেন, একমাত্র এসএসএফ বাদ দিয়ে বাকি সব স্তরের নিরাপত্তা নিয়ে এনসিপি যে পদযাত্রা করছে, রাজনৈতিক কর্মকাণ্ড করছে, রাজনৈতিক প্রচার প্রচারণা করছে, এতে করে লাভ হচ্ছে কার? এনসিপির লাভ হচ্ছে, এনসিপির প্রতিপক্ষের লাভ হচ্ছে, বাংলাদেশের রাজনীতির লাভ হচ্ছে, জনগণের লাভ হচ্ছে, নাকি কার লাভ হচ্ছে? এই প্রশ্নটা এসেছে। আমরা গতকালকে গোপালগঞ্জের যে অবস্থা দেখেছি, গোপালগঞ্জ পরিস্থিতি এখনও শান্ত হয়েছে বলা যাবে না। সেখানে মৃত্যুর ঘটনা কতটা ঘটেছে সেই ব্যাপারে কোনো পক্ষই কোনো দিক থেকে নিশ্চিত করছে না। বিবিসির তথ্য মতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সরকার এই ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি, কোনো মৃত্যুর ব্যাপারে সরকার কোনো স্বীকারোক্তিমূলক অবস্থান তৈরি করেনি। এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে গোপালগঞ্জে কারফিউ, এবং কারফিউ আজকে এসে আবার কারফিউয়ের মেয়াদ বাড়ানো হলো। আজকে সন্ধ্যা পর্যন্ত যেটা ছিল সেটা আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হলো। গোপালগঞ্জে এই আজকে সন্ধ্যা পর্যন্ত গতকালকে কারফিউ দেওয়ার পেছনের কারণটাও অনেকে বলছেন যে এটাও রহস্যজনক, এটাও এনসিপির স্বার্থেই করা হয়েছে। কেন এত আলোচনা হচ্ছে? এনসিপি যে কর্মকাণ্ডগুলো রাষ্ট্রীয় সহযোগিতাই করছে, একটা অনিবন্ধিত দল সেই সহযোগিতা রাষ্ট্রের পাওয়ার কথা কিনা, নাকি এখন বেশি বেশি পেয়ে তারা তাদের ভবিষ্যৎটা অনিশ্চিত করে ফেলছে, রাজনৈতিক ভবিষ্যৎটা অনিশ্চিত করে ফেলছে, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এসব করে আদতে লাভ হচ্ছে কি? গতকালকে গোপালগঞ্জ কাণ্ডের পরে আজকে দেখলাম যে এনসিপির ফরিদপুর এবং রাজবাড়ী, তারপরে সন্ধ্যায় মানিকগঞ্জ পথসভার ঘটনা দেখলাম। ফরিদপুরে রাজবাড়িতে লোকসংখ্যা হয়নি, তেমনটাই বিভিন্ন চিত্রে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফরিদপুর মহিলা আওয়ামী লীগের সভাপতির কন্যা এনসিপির নয়া নেতা হয়েছেন, এবং তার তৈরি করা তোরণ, তার ছবি দিয়ে, বিশাল ছবি দিয়ে তৈরি করা তোরণ অনেক আলোচনার সৃষ্টি করেছে, এবং বিভিন্নজন বলার চেষ্টা করছেন যে মূলত আওয়ামী লীগের একটা বড় অংশের সহযোগিতাতেই ফরিদপুরে মোটামুটি শান্তিপূর্ণভাবে এনসিপি তাদের পদযাত্রা যেভাবেই বলা যাক না কেন সেটা সম্পন্ন করেছে। কিন্তু দৃশ্যটা কেমন হলো? দৃশ্যটা হচ্ছে সেনাবাহিনী সহ বাংলাদেশের সমস্ত নিরাপত্তা বাহিনী, যত ধরনের নিরাপত্তা বাহিনী আছে, সবাই একযোগে এক ধরনের মানে রাষ্ট্রপতি কিংবা প্রধান উপদেষ্টার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয় সেরকম নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হলো। এই রকম নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড কি কোনো রাজনৈতিক দলের কাছে প্রত্যাশিত? তাহলে সেই রাজনৈতিক দল জনগণের কথা বলবে কি করে, জনগণের সঙ্গে মিশবে কি করে? তারা যদি মনে করে যে তাদের নিরাপত্তা নেই, নিরাপত্তা এখনও মানে প্রশ্নবিদ্ধ, শঙ্কার মধ্যে, তা জনগণ তাদের ওপরে এখনও আস্থা রাখতে পারছে না, তাহলে তাদের প্রথম কর্ম হওয়া উচিত জনগণের আস্থা অর্জন করা, জনগণের ভালোবাসা অর্জন করা। জনগণের ভালোবাসা অর্জন করার জন্য যে কর্মকাণ্ডগুলো করার, সেই কর্মকাণ্ডগুলো করতে হবে। কিন্তু জনগণের আস্থা তৈরি না করে জনগণের মধ্যে, যেখানে আস্থা নেই সেই জনগণের মধ্যে গিয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সব বাহিনীর
একটা ঘিরে রাখা অবস্থায় জনগণের মধ্যে যে নিজেদের কথা বলা, জনগণকে সাথে নিয়ে রাজনীতির কথা বলা, সেটা মানায় কতটুকু আর সেটার ভবিষ্যৎ কতটুকু, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দিচ্ছে এই কারণেই যে রাজনৈতিক দলগুলো আদতে জনগণের দল হয়। কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচিতে একটা মানে সাধারণ যে নিরাপত্তা ব্যবস্থা, যে রাজনৈতিক নেতারা আসবে, মঞ্চের আশেপাশে কিছু পুলিশ থাকলো যেন তাদের মানে নিরাপত্তাটা বিধান করা হয়, পুলিশ তাদের ব্যাপারটা দেখাশোনা করলো, তারা দৃষ্টি রাখলো যে তাদের উপরে যেন অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটে, সাধারণ একটা প্রবৃত্তি। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে তারা যে রাস্তায় আসবে সেই পুরো রাস্তা প্রোটোকল দেয়া, পুরো রাস্তায় নিরাপত্তা বিধান করা। খুলনায় তারা অবস্থান করছিল গতকালকে, আজকে খুলনা থেকে ফরিদপুরে আসার পথটা অবশ্যই গোপালগঞ্জ দিয়েই তাকে ফরিদপুর আসতে হবে, ভিন্ন কোনো পথ নেই। ভিন্ন কোনো পথ একমাত্র আকাশ পথ, অথবা ভিন্ন কোনো পথ হচ্ছে খুলনা থেকে চলে যাওয়া যশোর হয়ে, কুষ্টিয়া হয়ে, আবার ঘুরে এসে এই দিক দিয়ে আবার ঢাকা হয়ে, মাওয়া হয়ে ফরিদপুরে আসা। তাছাড়া গোপালগঞ্জ এড়ানোর খুব একটা না, একেবারেই কোনো পথ নেই, গোপালগঞ্জের উপর দিয়ে আসতে হবে। তাহলে কি গতকালকে যে কারফিউ জারি করা হয়েছিল, সেই কারফিউ যে আজকে সন্ধ্যা পর্যন্ত জারি করা হয়েছিল, সেটা কি এনসিপির জন্যই জারি করা হয়েছিল, যে এনসিপি আজকে ফরিদপুরে আসবে, রাজবাড়িতে যাবে, এই পথ দিয়ে আসবে, এই পথে যেন কোনো ঝামেলা না হয়, সেই কারণেই কারফিউ জারি করা, যে কেউ যেন ঘরে থেকে বের হতে না পারে, এরকম পরিস্থিতি তৈরি করে সেটা নিরাপত্তার স্বার্থে করা যেতেই পারে, সেটা ভিন্ন কথা, নিরাপত্তার স্বার্থে করা ভিন্ন কথা। কিন্তু এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো, যেখানে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে কি বার্তা দেওয়া হয়? তার মানে যে এটা প্রমাণ হয় না যে তাদের নিরাপত্তা নেই। তারা যখন দাবি করছে, গতকালকেই তাদের এক নেতার আব্দুল হান্নান মাসুদের ফেসবুক পোস্ট দেখলাম, যেখানে জাতীয় নেতা, একটা জেলাতে জাতীয় নেতাদের নিরাপত্তা দিতেই সরকার পারে না, সেখানে কিসের নির্বাচন? তো তারা যেহেতু জাতীয় নেতা, তো জাতীয় নেতাদেরই যদি নিরাপত্তা না থাকে সমাজে, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? সাধারণ জনগণের নিরাপত্তা যদি না থাকে, তাহলে আমরা কিসের স্বাধীনতা পেলাম? কিসের আমরা ভালো আছি এই স্বপ্ন দেখব? এই প্রশ্নগুলো আসছে। আবার মজার ব্যাপার হচ্ছে যে একজন নাট্য পরিচালক, অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে একটা পোস্ট দিয়েছেন, যার পোস্টে না বলা অনেক কথা রয়ে গেছে এই 2-3 লাইনে। তিনি বলছেন যে আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মারামারি করছে শুধুমাত্র জনগণের সেবা করার জন্য। অর্থাৎ জনগণের সেবা করার প্রতিযোগিতার জন্য তারা নিজেরা মারামারি করছে, নিজেরা একটা অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে যে এই যখন রাজনৈতিক দলগুলোর অবস্থা, তখন জনগণের প্রত্যাশা আসলে কোনো বিবেচ্য বিষয় নয় তাদের কাছে, এটাই আমরা দেখছি। গতকালকে যে ঘটনা ঘটেছে, তারপরে আজকে ফরিদপুরে রাজবাড়িতে নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবার গোপালগঞ্জে যাব, গোপালগঞ্জের প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে আমরা যাব, প্রত্যেকটা ইউনিয়নে আমরা যাব এবং মুজিববাদের কবর রচনা করেই ছাড়ব। এই যে কথাগুলো, এই কথাগুলো কি রাজনৈতিক কথারও তো একটা লিমিট থাকে। আপনার গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করতে হবে কেন? একটা প্রশ্ন তো, বড় প্রশ্ন আছেই যে আপনি মুজিববাদের কবর রচনা করার কে? মুজিববাদের কবর যদি রচনা করতে হয়, তাহলে সেটা জনগণ করবে। জনগণ প্রত্যাখ্যান করলে মুজিববাদের কবর এমনিই রচিত হয়ে যাবে। কিন্তু এটা তো কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না যে কারো কবর রচনা করতে হবে। কোনো একটা বিরুদ্ধ মতকে দমন করে তাকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর এক নেতা বললেন যে গোপালগঞ্জ থেকে মুজিববাদ শেষ করে ফেলবো, নিশ্চিহ্ন করে ফেলবো, গোপালগঞ্জে কোনো মুজিববাদ থাকবে না। তার মানে হচ্ছে গোপালগঞ্জের সব মানুষ কি খুব শীঘ্রই এনসিপিতে যোগ দেবে, কিংবা এনসিপির খুব ঘনিষ্ঠ যে 1-2টা রাজনৈতিক দল রয়েছে তাদের দলে যোগ দেবে? সেরকম ঘটনা কি ঘটবে? আবার গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটলো, সেই সংঘর্ষের ঘটনা কেন ঘটলো সেটা নিয়েও অনেক
প্রশ্ন আসে। গত বছরের 5 আগস্টের পরে গোপালগঞ্জে জামাত সমাবেশ করেছে, বিএনপি সমাবেশ করেছে, তাদের সমাবেশে তো কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, তাদের সমাবেশে তো কোনো আক্রমণের ঘটনা ঘটেনি, তাহলে এনসিপির সমাবেশে আক্রমণের ঘটনাটা কেন ঘটলো সেই প্রশ্নও অনেকে করছেন। সেই প্রশ্নের সমাধানে গিয়ে অনেকে বলার চেষ্টা করছেন এনসিপি সেই সমাবেশের আগে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, যেভাবে এক ধরনের উস্কানি দিয়েছে, উস্কানিমূলক বিভিন্ন ফেসবুক পোস্ট দিয়েছে, কথাবার্তা বলেছে, সেই কারণে গোপালগঞ্জের লোকজন ফুঁসে উঠেছে এবং তাদের উপরে আক্রমণ করেছে। কিন্তু আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, আক্রমণ সমর্থনযোগ্য নয়, এটাই সুস্থ রাজনীতি। কিন্তু যখন আপনি কোনো পরিস্থিতি তৈরি করার জন্য উস্কানি দেবেন, সেটাও তো সুস্থ রাজনীতি নয়। সুতরাং সুস্থ রাজনীতি তো তরুণদের কাছ থেকে আমরা প্রত্যাশা করতেই পারি, কিন্তু যে পথে তারা এগোচ্ছে, যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড তারা করতে চাইছে, বিশেষ করে প্রোটোকল নিয়ে রাজনৈতিক পথসভা, জনসভা এগুলো করার মাধ্যমে আমার মনে হয় যে রাজনৈতিকভাবে জয়লাভ করা সম্ভব হবে না। তাতে প্রশ্ন আসবে যে প্রোটোকল নিয়ে আজকে আপনারা ফরিদপুরে পথসভা করলেন, সেই প্রোটোকল নিয়ে কি আগামী নির্বাচনে আপনারা নির্বাচন অনুষ্ঠিত করবেন? আগামী নির্বাচনটা কি সেই প্রোটোকলে হবে? এভাবেই আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ আপনাদেরকে পাহারা দিয়ে, ভোট বুথ পাহারা দিয়ে, এভাবেই আপনাদের শুধুমাত্র আপনাদের লোকজনকে অন্য কাউকে পাশে ভিড়তে না দিয়ে শুধুমাত্র আপনাদের লোকজনকে ঢুকতে দিয়ে ভোট সম্পন্ন করে ঘোষণা দেবে যে 5% ভোট কাস্ট না হলেও বলবে যে 80% ভোট কাস্ট হয়েছে? যে সমালোচনা আমরা শেখ হাসিনা সরকারকে করি, সেই একই কাজই কি হবে? সেই পথেই কি এগুচ্ছি আমরা আবারও? ভালো বাংলাদেশের কথা বলে, নতুন বাংলাদেশের কথা বলে? প্রশ্ন অনেক, কিন্তু সমাধান আসলে নেই। সমাধান কোথায়, সেটাই একটা বড় বিষয়। দর্শক, আপনার কি কোথাও সমাধান আছে বলে মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।